চমৎকারভাবে একটি পেপার উপস্থাপন করার জন্য। পলাশী ট্র্যাজেডির প্রেক্ষিত আজকের বাংলাদেশ। আজকের প্রোগ্রামে প্রধান আলোচক এসে উপস্থিত হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম সেক্রেটারি জেনারেল, আমাদের সকলের প্রিয় ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম ভাই, এছাড়া অন্যান্য মেহমান এবং প্রিয় সাংবাদিক ভাইরা। আসলে পলাশী আজকে মূলত যেহেতু পলাশীর শিক্ষা নিয়ে আমাদের আলোচনা, তো আসলে আজকের প্রেক্ষাপট, আজকের প্রেক্ষিত পলাশীর সাথে রিলেট ব্যাপারগুলো। আমরা বর্তমানে এমন একটা পৃথিবীতে বসবাস করতেছি, আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখব যে বর্তমান পৃথিবী বঞ্চনাময় একটা পৃথিবী। আজকে আমরা দেখতেছি পৃথিবীর কিছু দেশ যারা উন্নত হয়েছে অনেক বেশি, এবং তারা মূলত পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের গোলযোগ লাগিয়ে রেখেছে। আজকে আফ্রিকা সম্পদে ভরপুর আফ্রিকা, কিন্তু তাদের সোসাইটিতে কোনো শান্তি নাই। এত সম্পদ তাদের, কিন্তু এই সম্পদ ব্যবহারের সুযোগগুলো তাদেরকে দেওয়া হয় নাই। তো আজকের প্রবন্ধ উপস্থাপক বলেছেন যে পলাশীর ঘটনা এই অঞ্চলের মুসলমানদের উপরে একটা ইম্প্যাক্ট পড়েছে বলে উনি বলেছেন। আর এই শুধু মুসলমান না, বরং এই অঞ্চলে সকল মানুষের উপরে একটা ইম্প্যাক্ট তৈরি করেছে। আমি এটাও মনে করি না যে শুধুমাত্র এই অঞ্চলের, আমি মনে করি যে পলাশী পৃথিবীর হিস্ট্রি পরিবর্তন করে দিয়েছে। আজকে আমরা যখন পৃথিবীর হিস্ট্রি দেখি, আমরা দেখি যে একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে ইউরোপে, কিন্তু এটা হয়েছে মূলত এই পলাশী যুদ্ধের মাধ্যমে। এই যে উপমহাদেশে একটা কলোনি বিস্তার শুরু করেছিল ইংরেজরা, এবং এই কলোনি পুরা পৃথিবীব্যাপী ছড়াই গিয়েছিল। অস্ট্রেলিয়াও তাদের কলোনি ছিল, আমাদের এই দেশেও তাদের কলোনি ছিল, এরপরে আরো অসংখ্য দেশ ছিল। যে এই ব্রিটিশ রাজ্যে কখনো সূর্য ডুবতো না। এটার অন্যতম একটা, তারা পুরো পৃথিবীকে শোষণ করার জায়গাটাতে এগিয়ে গিয়েছে, এই জায়গাটাতে পলাশী একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে কাজ করে। তো এই পলাশী যুদ্ধে আমরা দেখি যে একটা বৈষম্যমূলক একটা পৃথিবীর আমরা উত্থান দেখি। পলাশী বিপ্লবের পরে আমাদেরকে শোষণ করার মাধ্যমে আমাদের শত কোটি টাকা এখান থেকে নিয়ে যাওয়ার ফলে, শুধুমাত্র পলাশীর যুদ্ধে যেভাবে সম্পদ লুণ্ঠন করা হয়েছিল, এই লুণ্ঠন দিয়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আমাদের এখান থেকে লুণ্ঠন করা হয়েছিল। আজকের প্রবন্ধ উপস্থাপক এখানে বলেছেন পলাশীর পরে এত বেশি শোষণ করা হয়েছে যে এখানে ৭৬-এর মন্বন্তর হয়, এবং এই ৭৬-এর মন্বন্তরে বাংলাদেশে প্রায় 1/3 জনশক্তি, মানে জনগণ না খেয়ে মারা যায়। যেই বাংলা ছিল একটা মানে চমৎকার একটা জায়গা, যেখানে মানুষ সমৃদ্ধির সাথে বসবাস করত, এই বাংলাও আসলে এ ধরনের দুর্ভিক্ষ হয়, এবং আমাদের পূর্বপুরুষরা এই দুর্ভিক্ষে মারা যায়। যখন আমরা মারা গিয়েছিলাম তখন আমাদেরকে কোনো কিন্তু ধর্মবর্ণ ছিল না, সবারই উপরে শোষণ করা হয়েছে, এবং সবাইকে সবাইকে মারা যাইতে হয়েছে। আমরা দেখি যে ব্রিটিশরা মূলত একটা ইন্টেনশন নিয়ে আসছিল। আসার পরে তারা দেখছিল যে এখানের মানুষদেরকে বিভক্ত করা যায়, এবং এখানে ডিভাইড অ্যান্ড রুল এই থিওরি অ্যাপ্লাই করা যায়। তো তারা যখন দেখছে যে এই রাজপ্রাসাদে একটা হচ্ছে যে দ্বন্দ্ব আছে, তারা দেখেছে যে যারা এই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে, 17 জন যে জমিদার, 19 জন যে জমিদার ছিলেন, তার মধ্যে 17 জন ছিলেন 17 জন ছিলেন হিন্দু, এবং হচ্ছে তারা উচ্চ বর্ণের হিন্দু, এরকমটা ছিল। তারা সব জায়গায় ট্যাক্স কালেকশন করতেন, অন্যান্য বিষয়গুলো করতেন। তো এরকম একটা জায়গায় আমরা দেখি যে ব্রিটিশরা মূলত এই সুযোগটাই গ্রহণ করেছিল। এই পলাশীতে শুধুমাত্র বাংলার, আমরা বাংলা বলি অথবা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কথাও যদি বলি, শুধু বাংলা না, বাংলা, বিহার, উড়িষ্যা, এত বড় একটা জায়গা, এই জায়গাটুকু আমরা হারিয়েছিলাম। এবং এর মাধ্যমে আমরা দেখি যে ইংরেজরা পুরা ভারতবর্ষব্যাপী তাদের শাসন বিস্তার করে।
এবং আমরা দেখতে পাই এই যে যারা কতিপয় মানুষ, মির্জাফরের কথা বলি অথবা জগৎ শেঠের কথা বলি অথবা ঘসিডি বেগমের কথা বলি, তারা কি খুব ভালো থাকতে পেরেছিলেন আমাদের ভবিষ্যৎ নষ্ট করে? তাদের কারো মৃত্যু তো ভালোভাবে হয় না। একইভাবে আমরা আমাদের একটা ব্যর্থতা, ওই সময়ের মানুষরা হয়তো বা ভেবেছিল যে শুধুমাত্র একটা শাসনের পরিবর্তন হইল, মির্জাফরে মানে সিরাজউদ্দৌলার জায়গায় এখানে ক্ষমতা নিয়ে নিলেন মির্জাফর, কিন্তু আসলে এটা ঘটছিল। আমরা কিন্তু আলটিমেটলি দেখতে পাই যে আমাদের স্বাধীনতায় মূলত চলে যায়, 190 বছরের গোলামি আমাদের সামনে চলে আসে। তো এরকম একটা জায়গায় তৎকালীন লর্ড ক্লাইভ তার আত্মজীবনীতে উনি বলতেছিলেন যে আমি যখন এরকম নবাবকে যখন পরাজিত করেছি, ঠিক আছে, খুবই অবাক লাগতেছিল। তাদের একটা মিছিল হচ্ছিল, মিছিলে কিছু মানুষ আছে মুর্শিদাবাদের রাস্তায়। আফসোস উনি বলতেছিলেন, সে বলতেছিল লর্ড ক্লাইভ, ওই সময় যদি এই জনগণ সচেতন হইতো, তারা যদি আমাদেরকে ইট পাটকেল নিয়েও ঝাঁটা মারতো আর কি, আমাদের প্রতি ইট পাটকেলও নিক্ষেপ করতো, তাহলে আমরা ওইখান থেকে আর ফিরে আসতে পারতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা রাজনৈতিকভাবে আমরা সচেতন ছিলাম না। আজকের আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবং বিগত 16 বছর আমরা দেখলাম যে আমাদের সে ছিল না। আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করা হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। একটা মানুষ মারা যায়, যখন সে একটা জাতি মারা যায়, একটা জাতি ধ্বংস হয়ে যায়, যখন এই জাতির কোনো উন্নত চিন্তা থাকে না, এই জাতির কোনো স্বপ্ন থাকে না, আমাদেরকে ঠিক ওই জায়গাটাতে নিয়ে যাওয়া হয়েছিল। আমাদেরকে বলা হয়েছিল এই ফ্যাসিবাদের সাথে আমরা আর পারবো না, আমরা পরাজিত হয়ে গিয়েছি। কিন্তু আমরা স্যালুট জানাতে চাই আমাদের ভাই শহীদ আবু সাইদকে, আমরা স্যালুট জানাতে চাই শহীদ শান্তকে, শহীদ মুগ্ধকে, শহীদ ওয়াসিমকে এবং অসংখ্য প্রাণ, রিয়া গোপের মতো ছোট্ট শিশুর প্রাণের বিনিময়ে আমরা দেখেছি আমাদের তরুণরা কিন্তু আর বসে থাকে নাই। আমরা ভেবেছিলাম, আমাদের যারা অতীত শাসক ছিল তারা ভেবেছিল যে আমাদের উপরে এমন একটা শিক্ষা ব্যবস্থা দিছে তারা, আমরা ভিন্ন কোনো চিন্তা যাতে না করতে পারি। হ্যাঁ, তারা অনেকাংশে সফল হয়েছে, কিন্তু আমরা এটা বলতে চাই যে তারা পুরোপুরি সফল হয় না। এজন্য আমরা দেখি যে আমাদের কতিপয় যুবক, ঠিক আছে, যুবকদের একটা বড় অংশ এবং একটা সময় এসে পুরো যুব সমাজ কিন্তু আমরা রাস্তায় নেমে আসি এবং তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলি। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের আশপাশে অনেকগুলো ষড়যন্ত্র চলতেছে। আজকে আমি এখানে প্রশ্ন রেখে যেতে চাই, এই যে আমাদের বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল যে লোকেশন, এই লোকেশন অনেকগুলো সেন্সিটিভ জায়গা আছে। এর মধ্যে অন্যতম একটা বড় সেন্সিটিভ জায়গা হলো ফেনী নদীর এই যে অংশ, ফেনী জেলা সহ এই অংশটুকু। বিগত 16 বছর অসংখ্য চুক্তি হয়েছে। ফেনীর পাশে চট্টগ্রামের আপনারা জানেন যে ওইখানে একটা হচ্ছে ইপিজেড করা হয়েছে, এটা হচ্ছে আদানি গ্রুপ সহ বেশ অনেকগুলো গ্রুপ এখানে জড়িত। কিন্তু আমরা এখনো দেখতেছি যে এর বিরুদ্ধে বর্তমান সরকারও কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা আমাদের যে জিওগ্রাফিক্যাল যে অবস্থা, এই জায়গাগুলো থেকে আমরা দাবি জানাতে চাই যে বিগত 16 বছরে বাংলাদেশ বিরোধী যত ধরনের ষড়যন্ত্র হয়েছে, এই চুক্তিগুলো জাতির সামনে উপস্থাপন করা হয় এবং এই যে আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর সাথে এক ধরনের যে আচরণ করা হয়েছে, এই মানে এক ধরনের যে এখানে ষড়যন্ত্র হয়েছে, এই ষড়যন্ত্রগুলো প্রকাশ হোক এবং এই চুক্তিগুলো বাতিল করা হোক, এই দাবি আমরা জানাচ্ছি। সেই সাথে আমরা আজকের এই সেমিনার থেকে আমরা মানে প্রশ্ন রাখতে চাই। আজকে তো আমরা বলতেছি যে আমরা মুক্ত হয়ে গেছি, পলাশী আমাদের কাছে নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওয়েস্ট, তারা পৃথিবীকে শোষণ করতেছে। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের এই যে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের কোনো নলেজ এখানে ছাত্রদেরকে পড়ানো হচ্ছে না। আপনি দেখবেন যে তারা নলেজ বলতে তারা হচ্ছে ওয়েস্টের যে দেয়া জিনিসগুলো পুরোপুরি আমাদের উপরে চাপাই দিচ্ছে। ওয়েস্টের বাইরেও তো অসংখ্য স্কলার্স আছেন,
যারা পড়তেছেন, আমাদের এখানে যে ধরনের গবেষণা হওয়া দরকার। আজকে যদি আমরা বলি যে আজকে ইরানের সাথে যুদ্ধ চলতেছে, ইসরায়েল এবং আমেরিকাও এখানে যুক্ত হয়েছে, ইরান তো প্রতিরোধ গড়ে তুলতেছে, তাদের তো একটা সিস্টেম আছে। আমাদের কি এই সিস্টেম আছে প্রতিরোধ গড়ে তোলার? আমরা কি এটা পারছি? এই যে আমাদের একটা কলোনিয়াল মেন্টালিটি তৈরি হয়েছে, আমরা এখন নিউ কলোনিয়াল এই যে বসবাস করতেছি, মানে কলোনি তো তারা চলে গেছে, এখন আর সরাসরি একটা দেশ আর একটা দেশকে আক্রমণ করা, হামলা চালানো একটু কঠিন। কিন্তু এই যে আমাদের কলোনিয়াল মেন্টালিটির মধ্যে আমাদেরকে ফেলে দেয়, ঠিক আছে, ওদের ফ্রেম থেকে আমরা বের হইতে পারবো না। এই জায়গাটা থেকে আমরা এখনো প্রস্তুত আছি? এই প্রশ্ন আমি আজকের এই সেমিনারে রেখে যেতে চাই। সেই সাথে আমি বলতে চাই যে বাংলাদেশের যে একটা উন্নত চিন্তা থাকার দরকার ছিল, আমাদের প্রজন্ম হচ্ছে আমাদের তরুণরা, এই তরুণদেরকে গড়ে তোলা যে একটা পদ্ধতি থাকার দরকার ছিল, তরুণদেরকে ইতিহাস সচেতন করার জন্য, তরুণদেরকে দেশের পক্ষে কাজে লাগানোর জন্য। এই যে আমাদের তরুণ সমাজ এত বড় ত্যাগ স্বীকার করল, তাদেরকে কাজে লাগানোর কি কোনো ক্যাপাসিটি, কোনো বড় ভিশন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি না। অসংখ্য বেকার যুবক আছেন আমাদের এই সোসাইটিতে। তো পলাশী থেকে আমাদের জন্য এটা আসলে একটা বড় শিক্ষা যে একটা সুবিধাভোগী গোষ্ঠী সবসময় থাকেন যারা স্বার্থসিদ্ধি হাসিল করার চেষ্টা করেন। আরেকটা ব্যাপার হলো যে আমাদের জাতির ঐক্য। আমরা দেখলাম যে পলাশীতে আমরা হারছিলাম, কারণ হচ্ছে যে আমাদের জাতির ঐক্যটা ছিল না, আমরা সচেতন ছিলাম না। আমরা তো এখনো দেখতে পাচ্ছি আমাদের সোসাইটিতে অসংখ্য বিভেদ। আমরা কি এটা ঠিক করতে পারছি যে কোন কোন জায়গায় আমাদের জাতি হিসেবে আমাদেরকে ঐক্যমত হইতেই হবে? আজকে আমরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছি, তারা যারা আমাদেরকে শত্রু হিসেবে নিজেরা উপস্থাপন করতেছে, এরকম শক্তিকে তারা মারাত্মক ভয় পাচ্ছে। আমরা তো কারো দাসত্ব করার জন্য না, আমরা কেন ভয় পাবো? ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। রাজনৈতিক দলগুলো কেন ভয় পাবে অন্য একটা দেশকে? আমাদের জনগণ তো ভয় পায় না। আমরা তো দেখলাম যে সীমান্তে আমাদের জনগণ বিডিআরের সাথে কিন্তু নেমেছে রাস্তায়। আমাদের জনগণ তো ভয় পাচ্ছে না, আপনারা কেন ভয় পান? আজকে বাংলাদেশ একটা সন্দিক্ষণে অবস্থান করতেছে। বিগত সময় আমাদের উপরে যে হেজিমনি ছিল, আজকে আমরা অনেকটাই এটা কাটিয়ে উঠতে পারছি বলে আমরা মনে করতেছি। এই সময়টাতেও আপনাদের যে এরকম একটা নতজানু নীতি, এই নতজানু নীতি আমাদেরকে ভাবাচ্ছে, এবং আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের জনগণ এই নতজানু নীতি কখনোই মেনে নেবে না ইনশাল্লাহ। তো এই জন্য আজকের পলাশী যেহেতু আমাদের সচেতন করার দিন, আমাদের কষ্টের দিন, 190 বছর তো চলে গেছে, এরপরও যে আমরা এই পলাশীর পরাজয়ের মধ্যে আবদ্ধ আছি, এটা থেকে আমরা মুক্ত হতে পারি না। তো আমরা মুক্ত হব ইনশাল্লাহ, আমরা এই প্রত্যাশা রাখি। আমাদের তরুণরা স্বপ্ন দেখতেছে, আমাদের জনগণ স্বপ্ন দেখতেছে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।